নমস্কার, জয় মা কালী। আজকে আমার লেখা খুবই প্রাউডের দিন, কারণ আমি আমার কোচিংয়ের প্রিমিয়াম টিচার প্রশান্ত চক্রবর্তী স্যার ইন্ট্রোডিউস করতেছি। উনি এসএসটি পড়ায়, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। এটা অক্ষণে টিপিএসসির হোক, এটা অক্ষণে টেটের হোক, সব কিছু পড়ায় এবং এত ভালো করে পড়ায়। আমি প্রাউড ফিল করি অলওয়েজ। এরকম কোনো স্টুডেন্ট নাই যে এখানে পড়ানোর পরে কয় যে স্যারের কাছে পড়া সেরা সব কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সেই কারণে আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ টিটিএডিসির পরীক্ষা হয়েছে এবং টিটিএডিসির পরীক্ষার মধ্যে অনেক জায়গা ঘুরতেছ। আমি চাই না সবখানে ঘুরতা, অনেক টাকা খরচা করছে। আর কত করতা? ফ্রি অফ কস্ট A1 কোয়ালিটির মেটেরিয়াল টেলিগ্রাম গ্রুপে ইএলসি প্রবাল, ইএলসি প্রবাল লেখা সার্চ করবা, PRABL ইএলসি PRABL তোমরা সার্চ করবা, টেলিগ্রাম গ্রুপে পাই লইবা। ফ্রি অফ কস্ট মক টেস্ট আপলোড দিব লাগাতার 1 সপ্তাহ পরীক্ষার আগে অবধি। তাছাড়া স্যারের যে ক্লাস, স্যারের ক্লাসের মধ্যে এক্সট্রা জিনিস পড়া নিব, ডিটেলসে পড়া নিব টিটিএডিসির ব্যাপারে। আশা করি এই ক্লাসটা করানোর পরে তোমার মনে আর কোনো দ্বিধাবোধ থাকতো না, কোনো কোয়েশ্চান থাকতো না। 1 টাকাও চাই না তোমরা থেকে, নট এ সিঙ্গেল পেনি। কি চাই? ভালোবাসা। শুধু ভালোবাসা দিও, যেরকম ভালোবাসা আমাদের দিয়েছে ভালোবাসা স্যারেদের দিও। ইউটিউব চ্যানেল ইজি ওয়ে লার্নিং ক্লাসেস, ইজি ওয়ে লার্নিং ক্লাসেস সাবস্ক্রাইব করিও আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করিও। আমার ফেসবুক প্রোফাইল প্রবাল অধিকারীতে ফলো করতে পারো। ইচ অ্যান্ড এভরিথিং আপলোড দিব, সব কিছু কমু। এই সাহসটা আজকে পাইছি তোমরা ভালোবাসার টিকা, এবং ভালোবাসাটা দিয়া যাইও। আমি অলওয়েজ তোমরা লগে আছি। খুশি থেকো, ক্লাস করো, ভালো লাগবো। জয় মা। চলো তাহলে আমরা স্টার্ট করি। আজকে প্রথম দিন আমরা যে টপিকটা কভার করব দ্যাট ইজ টিটিএডিসি। টিটিএডিসি মানে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। হোয়াই প্রথম দিন কেন টিটিএডিসি? কারণ তোমরা সবাই জানো যারা এক্সাম দেবে নেক্সট মান্থেই তোমাদের টিটিএডিসির এক্সাম, এবং সেই এক্সামের উপরে ফোকাস করে আমাদের ফার্স্ট ক্লাসটা করানো হবে টিটিএডিসির উপরে। এবার দেখো টিটিএডিসি থেকে তোমাদের বেসিক্যালি কী কী জানা দরকার। টিটিএডিসি কীভাবে ফর্ম হলো, কবে হলো, কবে 6 শিডিউলের আন্ডারে আসলো, ফার্স্ট ইলেকশন কবে হলো, টিটিএডিসির সদস্য সংখ্যা কত, টিটিএডিসির বিভিন্ন অফিসগুলি কতগুলি করা আছে, প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার আমি একটা কথা বলি, যখন তোমরা টিটিএডিসি পড়তে যাবে প্রথমেই যদি তোমরা টিটিএডিসি কবে ফর্ম হলো সেখান থেকে স্টার্ট করো, কনসেপ্ট ততটা ক্লিয়ার হবে না। যাই কারণ আমরা একটু পেছন থেকে স্টার্ট করব। কীরকম? মহারাজা বীর বিক্রমের পিরিয়ড থেকে আমরা মোটামুটি স্টার্ট করি। এবার দেখো, যদি তোমরা টিটিএডিসি পড়তে যাও, ফার্স্ট যে জিনিসটা জানতে লাগবো যে ত্রিপুরার যে রাজবংশ আসলো মাণিক্য রাজবংশ, সে মাণিক্য রাজবংশের যে ইতিহাস, সেই ইতিহাসটা আমরা কীভাবে জানতে পারি। ঠিক আছে? এবার মাণিক্য রাজবংশের ইতিহাস জানার যে সবচেয়ে বড় সোর্স দুইটা বইয়ের নাম কি? রাজরত্নকরম and নাম্বার 2 রাজমালা। রাজরত্নকরম এবং রাজমালা দুইটা গ্রন্থ, যে দুইটা গ্রন্থের থেকে আমরা ত্রিপুরার মাণিক্য ডাইনেস্টি সম্পর্কে জানতে পারি। এবার প্রশ্ন আসে যে রাজরত্নকরম এবং রাজমালা এই বইগুলি লেখককে, বা অনেক সময় তোমাদের পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করা হয় এগুলি। প্রথম যে বইটা আছে রাজরত্নকরম ওয়াজ রিটেন বাই শুক্রেশ্বর অ্যান্ড বানেশ্বর। রাজরত্নকরম ওয়াজ রিটেন বাই শুক্রেশ্বর অ্যান্ড বানেশ্বর। এবং সেকেন্ড যেটা রাজমালার রচয়িতাকে? রাজমালার রচয়িতা কালী প্রসন্ন সেন অ্যান্ড কৈলাসচন্দ্র সিংহ। এইগুলো আমরা মাণিক্য ডাইনেস্টির সোর্স। এবার যদি আসো যে মাণিক্য ডাইনেস্টি যেটা ত্রিপুরা রাজ্যে শাসন করত, তারা কত বছর ত্রিপুরাতে শাসন করেছিল? মাণিক্য ডাইনেস্টি রুল মোর দেন 500 ইয়ার্স ইন ত্রিপুরা। 500 ইয়ার্স ইন ত্রিপুরা। মাণিক্য বংশ ত্রিপুরা রাজ্যে মোট কত বছর শাসন করে? 500 বছর শাসন করে। এবার তোমাদেরকে একটা ফ্যাক্ট বলি, ত্রিপুরার রাজার যে উপাধি মাণিক্যের আগে কিন্তু তারা আরেকটা উপাধি ছিল তাদের। কি? তাদের উপাধি ছিল ফা। এবার প্রশ্ন আসে, তাহলে ফার পরিবর্তে তারা মাণিক্য উপাধি কবে থেকে নেওয়া স্টার্ট করলো?
ত্রিপুরার রাজারা ফার পরিবর্তে মাণিক্য উপাধি নেওয়া স্টার্ট করে 15th সেঞ্চুরি বিসি থেকে। কবে থেকে? 15th সেঞ্চুরি বিসি। চলো, এইটা হলো মোটামুটি আমাদের একটা ব্রিফ আইডিয়া মাণিক্য ডাইনেস্টি সম্পর্কে। কীরকম, যে মাণিক্য ডাইনেস্টির সোর্স কি, মাণিক্য ডাইনেস্টি কত বছর শাসন করলো, বা মাণিক্য ডাইনেস্টির শাসকরা মাণিক্যের আগে কোন উপাধি নিত এবং সেই উপাধির পরিবর্তে মাণিক্য উপাধি প্রথম কবে থেকে নেওয়া স্টার্ট করে। এবার আমি তোমাদেরকে প্রথমে যেটা বললাম যে মোটামুটি বীর বিক্রমের পিরিয়ড থেকে আমাদের স্টার্ট করতে হবে, মহারাজা বীর বিক্রম। এবার দেখো, যখন মহারাজা বীর বিক্রম রাজা হন, মোটামুটি তার উনি রাজা হওয়ার কয়েক বছর পর, মোটামুটি ধরো 1945 1946, এই মুহূর্তে মোটামুটি ভারতবর্ষ স্বাধীন হইব, এই ধরনের একটা কন্ডিশন যে ইন্ডিয়া ইজ গোয়িং টু বি ফ্রিডম কান্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। চলো, এবার দেখা গেলো কি ভারতবর্ষের সংবিধান সবার গঠিত হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন হলো। কেন? টু মেক এ কনস্টিটিউশন ফর ইন্ডিয়া, ভারতের সংবিধান রচনা করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির গঠন হলো। এবার সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা গিয়েছিল। এবার প্রশ্ন আসে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ছিল সেটাতে কি ত্রিপুরার কোনো প্রতিনিধি ছিল কি না? এক্স্যাক্টলি ছিল। এবার প্রশ্ন আসে তাহলে ত্রিপুরা থেকে প্রতিনিধি কিনে গিয়েছিলেন। ত্রিপুরা থেকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যিনি প্রতিনিধিত্ব করেন তার নাম গিরিজা শঙ্কর গুহ। গিরিজা শঙ্কর গুহ। গিরিজা শঙ্কর গুহ ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ত্রিপুরার রিপ্রেজেন্টেটিভ। এবার প্রশ্ন আসে তাকে অ্যাপয়েন্ট কে করলো? হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই মহারাজা বীর বিক্রম। কবে অ্যাপয়েন্ট করলেন? 28 এপ্রিল 1947। 28 এপ্রিল 1947 মহারাজা বীর বিক্রম গিরিজা শঙ্কর গুহকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ত্রিপুরা রিপ্রেজেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করলেন। এবার এর কয়েকদিন পরে দুর্ভাগ্যবশত আমাদের যিনি মহারাজা ছিলেন মহারাজা বীর বিক্রম, উনি মারা যান। কবে? 17th মে 1947। 1947-এর 17 মে আমাদের মহারাজা বীর বিক্রম মারা যান। কোন সময়? রাত্রি ঠিক 8:40 PM। রাত্রি 8:40-এ আমাদের মহারাজা বীর বিক্রম মারা যান। এবার যখন তিনি মারা যান, স্বাভাবিকভাবে যে বিষয়টা আসে যে ত্রিপুরার নেক্সট রাজা কে হবে। আর নিয়ম অনুযায়ী ত্রিপুরার শেষ রাজা যিনি ছিলেন মহারাজা বীর বিক্রম, তারপর রাজা হওয়ার কথা ছিল তার ছেলে কিরিট বিক্রমের। কিন্তু সেই সময় কিরিট বিক্রম ছিল নাবালক। এবার নাবালক তো রাজা হওয়া সম্ভব না। তখন কি হলো? তখন ভারত সরকারের পরামর্শে ত্রিপুরাতে গঠিত হলো রিজেন্সি কাউন্সিল। কি গঠিত হলো ত্রিপুরাতে? রিজেন্সি কাউন্সিল। রিজেন্সি কাউন্সিল। এবার প্রশ্ন আসে তোমাদের পরীক্ষার মধ্যে বা অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে সে রিজেন্সি কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন বা প্রেসিডেন্ট কে ছিলেন? রিজেন্সি কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন মহারানী কাঞ্চনপ্রভা দেবী। কাঞ্চনপ্রভা দেবী। চলো, এবার কাঞ্চনপ্রভা দেবী ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ রিজেন্সি কাউন্সিল এবং রিজেন্সি কাউন্সিল তখন ত্রিপুরা শাসন করতে শুরু করে। এবার অ্যাট দ্যাট টাইম ভারত স্বাধীন হওয়ার কিছুদিন আগের ঘটনা এটা। এবার যখন ভারত স্বাধীন হইব সবাই জানতে পারলো, তখন কী করলো? ভারতের তৎকালীন যারা নেতৃত্বে ছিলেন প্রত্যেকটা নেতৃত্বের সাথে দেশীয় রাজ্যগুলি যারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা ভারতবর্ষের সাথে যুক্ত হব, আমরা ভারতবর্ষের সাথে যোগদান করব, সেই প্রত্যেকটা দেশীয় রাজ্য কী করলো? ভারত সরকারের সাথে একটা এগ্রিমেন্টে গেল। সেই এগ্রিমেন্টের নাম কি? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। সেই এগ্রিমেন্টের নাম কি? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন মিন্স ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে কারা কারা সাইন করলো? যারা ভারতবর্ষের সাথে যুক্ত হওয়ার ব্যাপারে মত দিয়েছিল। এবার সেমভাবে ত্রিপুরাও ভারতবর্ষের সাথে যুক্ত হবে, কারণ আমাদের যিনি লাস্ট মহারাজা ছিলেন মহারাজা বীর বিক্রম, ওনারও ইচ্ছা ছিল যে ত্রিপুরা ভারতবর্ষের সাথে যুক্ত হোক। সেই মোতাবেক মহারানী কাঞ্চনপ্রভা দেবী ভারত সরকারের নেতৃত্বের সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে সাইন করেন ত্রিপুরার পক্ষ থেকে। কবে করেন? 13 আগস্ট 1947।
মহারানী কাঞ্চনপ্রভা দেবী ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে সাইন করেন 13 অগস্ট 1947। চলো, এবার যখন রিজেন্সি কাউন্সিল ত্রিপুরা শাসন করছিল এবং মহারানী কাঞ্চনপ্রভা দেবী ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে সাইন করেন, তখন রিজেন্সি কাউন্সিলের কিছু সদস্য বা রাজমহলের অন্দর একটা ষড়যন্ত্রের সৃষ্টি হয় কি, যে ত্রিপুরাকে পূর্ব পাকিস্তান বা বর্তমানে যেটা বাংলাদেশ তার সাথে যুক্ত করার। এবার যখন সেই একটা চক্রান্ত চলতে থাকে, সামহাও মহারানী কাঞ্চনপ্রভা দেবী সে ব্যাপারটা জানতে পারেন এবং সে ব্যাপারটা তৎকালীন ভারতের যারা নেতৃত্ব ছিলেন জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, তারাও জানতে পারেন এবং তারা জানার পর সঙ্গে সঙ্গে তারা স্টেপ নেন এবং স্টেপ নেওয়ার ফলশ্রুতি কী ছিল, তারা ভারত ত্রিপুরা রাজ্যে ভারত সরকারের একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে একজনকে ত্রিপুরাতে পাঠান। তার নাম কি? A.B. ভট্টাচার্য। A.B. ভট্টাচার্য। A.B. ভট্টাচার্যকে ভারত সরকারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ত্রিপুরাকে পাঠান। কোন পোস্টে? দিওয়ান হিসেবে ত্রিপুরাতে A.B. চ্যাটার্জিকে পাঠান। কোন ডেটে উনি আসেন? 20 ডিসেম্বর 1947। চলো, A.B. ভট্টাচার্য দেওয়ান হিসেবে ত্রিপুরা রাজ্যে আসেন কবে? 20 ডিসেম্বর 1947। এবার দেখো, এখন পর্যন্ত আমরা কি কি দেখলাম? যে ফার্স্ট দেখলাম ত্রিপুরা রাজবংশের সোর্স কি, দুইটা গ্রন্থের নাম দেখলাম। দেন দেখলাম ত্রিপুরা রাজবংশ কত বছর শাসন করে। তারপর আমরা দেখলাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ত্রিপুরা রিপ্রেজেন্টেটিভ কে ছিলেন, ওনাকে কবে অ্যাপয়েন্ট করা হয়, কে অ্যাপয়েন্ট করেন। দেন আমরা দেখলাম যে আমাদের মহারাজা বীর বিক্রমের মৃত্যু, তারপর রিজেন্সি কাউন্সিলের ফরমেশন, দেন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, তারপর দেখলাম A.B. ভট্টাচার্যের দেওয়ান হিসেবে ত্রিপুরাতে আসা। চলো, এতটুকু পর্যন্ত গেল। এবার যখন A.B. ভট্টাচার্য দেওয়ান হয়ে ত্রিপুরাতে আসেন, তখন উনি এসে যথাযথ স্টেপ নেন এবং সেই স্টেপের ফলশ্রুতি ছিল মার্জার এগ্রিমেন্ট। মার্জার এগ্রিমেন্ট কি? ত্রিপুরার ভারতবর্ষের সাথে যুক্ত হওয়ার চুক্তি। এই চুক্তি কবে স্বাক্ষর হয়? 1949। কবে স্বাক্ষর হয়? 1949 সেপ্টেম্বরে। 1949 সনের সেপ্টেম্বর মাসে মার্জার এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় ত্রিপুরার এবং ভারত সরকারের মধ্যে এবং সেই যে চুক্তি, যে ভারত ভুক্তির যে চুক্তি, সেই চুক্তি কার্যকর কবে হয়? 15 অক্টোবর 15 অক্টোবর 1949। এবার যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে মার্জার এগ্রিমেন্ট কবে সাইন হয়? সেপ্টেম্বর 1949। কে সাইন করেন? মহারানী কাঞ্চনপ্রভা দেবী। মার্জার এগ্রিমেন্ট কবে কার্যকর হয়? 15 অক্টোবর 1949। এবার যখন মার্জার এগ্রিমেন্ট সাইন হলো, তারপর ত্রিপুরা বিকেম এ পার্ট অফ ইন্ডিয়া। আগেও ছিল, স্বাধীনতার পরে চুক্তির মাধ্যমে ত্রিপুরা ভারতের অংশ হলো। এবার যখন ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয় 26 জানুয়ারি 1950, তখন বেসিক্যালি ভারতের যে রাজ্যগুলি ছিল সেগুলিকে 4টা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়, ABCD, এবং ভারতের সাথে যুক্ত করা হয়। এবার প্রশ্ন আসে, তাহলে ত্রিপুরা কোন ক্যাটাগরি স্টেট হিসেবে ভারতের সাথে যুক্ত হয়? দেখো, একটা কথা তোমরা ক্লিয়ার করো। এখন আমরা ত্রিপুরা যেটা পূর্ণ রাজ্য, ফুল ফ্লেজেড স্টেট, ত্রিপুরা কিন্তু প্রথমেই পূর্ণ রাজ্য ছিল না। অ্যাট দ্য বিগিনিং ত্রিপুরা কি ছিল? সি ক্যাটাগরি স্টেট। সি ক্যাটাগরি স্টেট মিন্স যখন ত্রিপুরা ভারতবর্ষের সাথে যুক্ত হয়, তখন ত্রিপুরা সি ক্যাটাগরির রাজ্য হিসাবে ত্রিপুরার সাথে ভারতের সাথে যুক্ত হয়। এবার চলো, সি ক্যাটাগরির রাজ্য হিসেবে যুক্ত হওয়ার পরও ত্রিপুরার মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তার তো পূর্ণতা পায়নি। কারণ ত্রিপুরার যারা জনগণ বা ত্রিপুরার যারাই ছিলেন তৎকালীন নেতৃত্ব, সবার ইচ্ছা কি ছিল? ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পাক। এবার তো আন্দোলন চলছে, লড়াই সংগ্রাম যাই বলো চলছে সেটা। এবার তার যে একটা ফলশ্রুতি দেখা গেল, কিংবা সারা ভারতবর্ষে তৎকালীন সময় একটা প্রটেস্ট চলছিল যে স্টেট রিঅর্গানাইজেশন, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন, এই ধরনের একটা আন্দোলন চলছিল। এবার সেই মোতাবেক 1953-তে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন গঠিত হয় ভারতবর্ষে। সেই কমিশনের সভাপতি কে ছিলেন? সেই কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী।
এবার সেই ফজল আলীর নেতৃত্বাধীন যে কমিটি আছে সেই কমিটি 1955 10 অক্টোবর তাদের রিপোর্ট পেশ করে এবং সেই রিপোর্টে তারা সুপারিশ করে ত্রিপুরাকে আসামের সাথে যুক্ত করার ব্যাপারে। এবার যখন এই রিকমেন্ডেশনসটা দেওয়া হয় ফজল আলীর নেতৃত্বাধীন কমিটির থেকে, ত্রিপুরা রাজ্যের মধ্যে নিন্দার ঝড় ওঠে যে হাউ ইজ ইট পসিবল, ত্রিপুরা অলরেডি একটা স্টেট ভারতবর্ষে, এটাকে তুমি আসামের সাথে যুক্ত করার ব্যাপারে কিভাবে বলতে পারো। তখন ত্রিপুরা রাজ্যের মধ্যে নিন্দার ঝড় ওঠে এবং তারই ফলশ্রুতি হিসেবে 1956-এ ত্রিপুরা বিকেম এ ইউনিয়ন টেরিটরি, ত্রিপুরা একটা কেন্দ্র শাসিত প্রদেশে পরিণত হয়। কবে? 1956। অনেকবার পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করা হয় প্রশ্নটা যে ত্রিপুরা কবে কেন্দ্র শাসিত প্রদেশে পরিণত হয়? 1956। এইবার যে মাত্র ত্রিপুরা 1956-এ কেন্দ্র শাসিত প্রদেশে পরিণত হলো, ত্রিপুরাতে শাসন করতে শুরু করলো কে? টেরিটোরিয়াল কাউন্সিল। টেরিটোরিয়াল কাউন্সিল 1956 ত্রিপুরা বিকেম ইউনিয়ন টেরিটরি এবং ইউনিয়ন টেরিটরি হওয়ার পরে ত্রিপুরাতে শাসন করতে শুরু করলো টেরিটোরিয়াল কাউন্সিল। এবার প্রশ্ন আসে টেরিটোরিয়াল কাউন্সিলের মোট সদস্য কতজন ছিল? টেরিটোরিয়াল কাউন্সিলের মোট সদস্য ছিল 30 জন। টেরিটোরিয়াল কাউন্সিলের মোট সদস্য সংখ্যা ছিল 30 জন। এবার দেখা গেল কি 1963-তে ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট অনুসারে আর্টিকেল 239 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যতগুলি টেরিটোরিয়াল কাউন্সিল আছে বা কেন্দ্রশাসিত প্রদেশের যে কাউন্সিলগুলি, টেরিটোরিয়াল কাউন্সিল বিকেম এ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। টেরিটোরিয়াল কাউন্সিল রাজ্য বিধানসভায় পরিণত হয়। এবার প্রশ্ন আসে তাহলে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল কবে বিধানসভায় পরিণত হয়? 1963। In the year 1963, Territorial Council of Tripura became a state legislative assembly. অ্যাসেম্বলিতে পরিণত হইল। এবার টেরিটোরিয়াল কাউন্সিল স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পরিণত হওয়ার পরও সেই অ্যাসেম্বলির সে পরিমাণ কোনো পাওয়ার ছিল না, কোনো কিছুই ছিল না। এবার দেখা গেল কি তারপরও মানুষের সেই লড়াই সংগ্রাম টু বি কন্টিনিউড হয়। কারণ ত্রিপুরার যারা নেতৃত্ব বা ত্রিপুরার যারা জনগণ ছিল তারা প্রত্যেকেরই একটি ছিল কি ফুল ফ্লেজেড স্টেট, উই ওয়ান্ট ফুল ফ্লেজেড স্টেট, পূর্ণ রাজ্য চাই আমাদের। এবার সে আন্দোলনের ফলশ্রুতিতে কি দেখা গেল? 1970 সনে চিফ কমিশনারের যে পোস্টটা ত্রিপুরাতে ছিল, চিফ কমিশনারের যে পোস্টটা ত্রিপুরাতে ছিল 1970-এ, সে পোস্টটা পরিণত হয় লেফটেন্যান্ট গভর্নরে। কিসে পরিণত হয়? লেফটেন্যান্ট গভর্নর ইন দ্য ইয়ার 1970। এবার যখন 1970-এ চিফ কমিশনারের পোস্টটা লেফটেন্যান্ট গভর্নরের পোস্টে পরিণত হয়, তারপরেও ত্রিপুরার মানুষের স্বপ্নের তো তখনও আধুরা। কেন? কারণ ত্রিপুরার মানুষের তো একটি ইচ্ছা যে ফুল ফ্লেজেড স্টেট, বা ত্রিপুরার নেতৃত্বেরও একটি ইচ্ছা যে উই ওয়ান্ট ফুল ফ্লেজেড স্টেট। এবার দেখা গেল কি ত্রিপুরার মানুষের যে স্বপ্ন বা যে ইচ্ছা, সে ইচ্ছা পূর্ণতা পেল কবে? 21 জানুয়ারি 1972। 21 জানুয়ারি 1972 ত্রিপুরা বিকেম এ ফুল ফ্লেজেড স্টেট। 1972-এর 21 জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। কোন আইনে? নর্থ ইস্ট স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। এবার দেখো ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা কবে পায়? 21 জানুয়ারি 1972। এবার যদি প্রশ্ন করা হয় যে কোন আইনে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, আনসার ইজ নর্থ ইস্ট স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুসারে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। এবার যখন ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, ফুল ফ্লেজেড স্টেট হয়, তখন ত্রিপুরা রাজ্যের যে বিধানসভা ছিল সেটাও পাওয়ার পায়, বা একটা ফুল ফ্লেজেড স্টেটের যে স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারটা গঠিত হয়। এবার এই জায়গাতে একটা প্রশ্ন আসে যে লেফটেন্যান্ট গভর্নরের পোস্টটা তাহলে কি হলো? লেফটেন্যান্ট গভর্নরের যে পোস্টটা ছিল, আফটার দ্যাট ইটস বিকেম এ পোস্ট অফ গভর্নর।
লেফটেন্যান্ট গভর্নরের পোস্টে পরিণত হয় গভর্নরের পোস্টে। এবার প্রশ্ন আসে, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা? আনসার ইজ বি কে নেহেরু। বি কে নেহেরু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা। আচ্ছা, আরেকটা কথা তোমাদের মাঝখানে, সরি আমি মিস করে গেছি মাঝখানে, যে চিফ কমিশনার যে পোস্টটা, এই জায়গাতে একটা প্রশ্ন আছে তোমাদের, যে হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ কমিশনার অফ ত্রিপুরা? রঞ্জিত কুমার রয়। রঞ্জিত কুমার রয় ওয়াজ দ্য ফার্স্ট চিফ কমিশনার অফ ত্রিপুরা। চলো, এবার ত্রিপুরার মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন, যে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পাক, সে স্বপ্ন সত্যি হলো। এবার দেখা গেল কি, ত্রিপুরার অভ্যন্তরে জাতি উপজাতি যারা আছে, প্রত্যেকের মধ্যে একটা অসন্তোষ বলো বা ইচ্ছা বলো একটা প্রকট হয়, কি যে আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, তারও তো উন্নতির প্রয়োজন। তার জন্য আমাদের কি দরকার? তার জন্য আমাদের দরকার পাওয়ার বা ইন্ডিজিনাস একটা বডির দরকার আমাদের। এবার সেই মোতাবেক ত্রিপুরা রাজ্যের মধ্যে আন্দোলন চলতে থাকে এবং তারই ফলশ্রুতি দেখা যায় 1979-এ ত্রিপুরা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে ত্রিপুরার যে বিধানসভা, একটা আইন পাশ করে, টিটিএডিসি অ্যাক্ট। 1979 TTAADC Act passed by Tripura Legislative Assembly, passed by ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমি শর্ট ফর্মে লিখে নিয়েছি টিএলএ, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তোমরা ফুল ফর্মটা লিখে নিও। ত্রিপুরা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কি পাস করে? একটা আইন পাস করে। কি আইন? টিটিএডিসি অ্যাক্ট 1979। এবং সেই অনুসারে, সেই আইন অনুযায়ী ত্রিপুরা রাজ্যে এডিসি বা এখন যে বডিটা তোমরা দেখতে পাও টিটিএডিসি, ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠিত হয়। এবার যখন টিটিএডিসি গঠিত হয়, ত্রিপুরা বিধানসভায় আইন পাশ করার পর সেখানে স্বাভাবিকভাবে ডেমোক্রেসিতে কি হয়? নির্বাচন কম্পালসারি। টিটিএডিসিতেও ইলেকশন হলো। ফার্স্ট ইলেকশন কবে হয়? 1982 15 জানুয়ারি। 1979-এ টিটিএডিসি গঠিত হয় এবং 1982 15 জানুয়ারিতে টিটিএডিসির ফার্স্ট ইলেকশন হয়। এবং টিটিএডিসির ওই ইলেকশনে যারা নির্বাচিত হয়েছিলেন টিটিএডিসির সদস্য রূপে, তারা প্রত্যেকে শপথ গ্রহণ কবে করে? 18 জানুয়ারি 1982। চলো, এবার যারা আছে, যারা নির্বাচিত সদস্যরা, তারা শপথ গ্রহণ করলো। কবে করলো? 18 জানুয়ারি 1982। এবার টিটিএডিসি যখন গঠিত হলো, আফটার দ্যাট টিটিএডিসি ব্রট আন্ডার দ্য এমবিট অফ 6 শিডিউল। ভারতীয় সংবিধানের যে 6ষ্ঠ তফসিল বা 6 শিডিউল যেটা রয়েছে, সেই 6 শিডিউলের অন্তর্ভুক্ত করা হয় টিটিএডিসি বা ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে। কিভাবে করা হয়? 49th অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানকে 49তম বারের জন্য যখন সংশোধন করা হয় 23rd August 1984। I repeat, 23rd August 1984 49th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ত্রিপুরা টিটিএডিসিকে 6ষ্ঠ তফসিল বা 6 শিডিউলের অন্তর্ভুক্ত করা হয়। 49th অ্যামেন্ডমেন্ট 1984 23rd August। চলো, এবার দেখো, এবার এই জায়গাতে একটা ডাউট আসে, কি সাপোজ যদি তোমরা কেউ জিজ্ঞাসা করে যে ত্রিপুরার যে এডিসি আছে বা টিটিএডিসি আছে, টিটিএডিসির ফার্স্ট ইলেকশন কবে হয়? 15 জানুয়ারি 1982। খুব ভালো কথা। তারা শপথ কবে নেয়? 18 জানুয়ারি 1982। এবার যখন 6ষ্ঠ তফসিলের আন্ডারে এটাকে নেওয়া হয় বা 6 শিডিউলের আন্ডারে নেওয়া হয়, দেন এগেইন আবার ইলেকশন হয়, স্বাভাবিক প্রসেস। এবার অনেক সময় তোমাদের পরীক্ষার মধ্যে এই প্রশ্নটাও করতে পারে যে 6 শিডিউলের আন্ডারে, আন্ডার 6 শিডিউল ত্রিপুরা টিটিএডিসির প্রথম ইলেকশন কবে হয়েছিল? 6 শিডিউলের আন্ডারে আনার পর টিটিএডিসির ফার্স্ট নির্বাচন কবে হয়? আনসার ইজ 30th জুন 1985।
6 শিডিউলের আন্ডারে আনার পর টিটিএডিসির প্রথম নির্বাচন হয় 30 জুন 1985 সনে এবং নির্বাচিত সদস্যরা শপথ নেন জুলাই 1985 সনের জুলাই মাসে তারা শপথ গ্রহণ করেন। ফাইন, এবার টিটিএডিসির ফরমেশন হইল, টিটিএডিসির ইলেকশন হইল, টিটিএডিসির পরিচালনার ব্যবস্থা হইল। এবার প্রশ্ন আসে যে তোমাদের যে আমাদের যে টিটিএডিসি যেটা আছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া, সেই টিটিএডিসি টোটাল এরিয়াটা কতটুকু জায়গা নিয়ে? আমরা যদি দেখি ত্রিপুরার মোট আয়তন কত, 10,492 স্কোয়ার কিমি। ত্রিপুরার মোট আয়তন কত, 10,492 স্কোয়ার কিমি। এবার প্রশ্ন আসে টিটিএডিসির আয়তন কত? টিটিএডিসির আয়তন 7,132 56 স্কোয়ার কিমি। 7,132.56 স্কোয়ার কিমি। টিটিএডিসির মোট আয়তন কত? 7,132.56 স্কোয়ার কিমি। মিনস ত্রিপুরার যে টোটাল এরিয়া 10,492 স্কোয়ার কিমি, সেই আয়তনের 68%। মানে ত্রিপুরার মোট আয়তনের 68% এলাকা যেটা আছে আমরা টিটিএডিসি। টিটিএডিসি আয়তন কত? 7,132.56 স্কোয়ার কিমি। চলো এবার আমরা টিটিএডিসির আয়তন গেল, এবার আসো টিটিএডিসির পপুলেশন। এবার তোমরা অনেকের মনে হইতে পারে যে পপুলেশন জানার কি দরকার? জানার একদম দরকার। কেন? লাস্ট 1-2টা এক্সামে দেখা গেছে যে আমাদের যে 2011-র যে সেন্সাসটা, সেই সেন্সাস থেকেও পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে। ফর এক্সাম্পল 2011 জনগণনায় টিটিএডিসিতে বা ত্রিপুরাতে এসটির জনসংখ্যা কত ছিল? এবার যখন একটা এক্সামে এসটির জনসংখ্যা জিজ্ঞাসা করতে পারে, সো এই জায়গাতে এডিসিতে ওবিসির জনসংখ্যা কত জিজ্ঞাসা করতেই পারে। পার্টিকুলার যেহেতু স্পেশালি তোমাদের ওই এক্সামটা টিটিএডিসির উপরে, সো যেই কারণে যে টোটাল যে পপুলেশন আছে, পপুলেশনটাও জেনে রাখা তোমাদের দরকার। এবার আসো পপুলেশন 2011 সেন্সাস। 2011-র যে জনগণনা হয়, সেই জনগণনা অনুসারে টিটিএডিসির জনসংখ্যা কত? 12,16,865। টিটিএডিসির টোটাল পপুলেশন কত? 2011-র সেন্সাস অনুযায়ী 12,16,865 জন। এর মধ্যে এসটি কতজন? 10,66,298। মিনস 84% অফ টোটাল পপুলেশন, মানে 84.24%। 11-র সেন্সাসে এডিসির মোট জনসংখ্যা কত? 12,16,865 জন। এর মধ্যে এসটি জনসংখ্যা কত? 10,66,298 জন। মিনস 84.24% অফ টোটাল পপুলেশন ইন টিটিএডিসি। নেক্সট আসো এসসি। এসসি জনসংখ্যা কত? 60,993 জন। মিনস 4.82%। 4.82%। এসসি কত? 60,993। এবার আসো ওবিসি। 64,850 জন। মিনস টোটাল পার্সেন্টেজ 5.12%। দেন মাইনরিটিস। মাইনরিটিসের লোক জনসংখ্যা কত? 26,473। 26,473, 2.09%। and last others কত? 47,224, 47,224 means 3.73%। এবার দেখো পপুলেশনটা আবার রিপিট করে একবার বলে দিই আমি। 2011-র সেন্সাসে, বারবার বলছি আমি, 2011-র সেন্সাসে এডিসি বা টিটিএডিসির যে টোটাল এরিয়া, সেই এরিয়ার জনসংখ্যা কত? 12,16,865 জন। এর মধ্যে এসটি কতজন? 10,66,298 মিনস মোট জনসংখ্যার 84.24%। এসসি কতজন? 60,993 মিনস 4.82%। দেন ওবিসি 64,850 জন, 5.12%। মাইনরিটিস কত? 26,473 জন, মিনস 2.09%। অ্যান্ড লাস্ট আদার্স। আদার্স জনসংখ্যা কত? 47,224 মিনস 3.73%।
এবার গেল আমাদের টিটিএডিসির ফরমেশন গেল, টিটিএডিসির এরিয়া গেল, টিটিএডিসির পপুলেশন গেল। এবার আসো টিটিএডিসির অ্যাডমিনিস্ট্রেশন। এবার ফার্স্ট যে প্রশ্নটা আসে যে আমাদের যে টিটিএডিসি যেটা আছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, টিটিএডিসির সদর দপ্তর কোথায় অবস্থিত, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার অফ টিটিএডিসি খুমলুং। কোনখানে? খুমলুং, ওয়েস্ট ত্রিপুরা, জিরানিয়া সাব ডিভিশন, জিরানিয়া সাব ডিভিশন। এবার দেখো যদি জিজ্ঞাসা করে যে টিটিএডিসি সদর দপ্তর কোথায় অবস্থিত, খুমলুঙে। কোন ডিস্ট্রিক্ট? ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। কোন সাব ডিভিশন? জিরানিয়া সাব ডিভিশন। এবার আসো টিটিএডিসির সদস্য সংখ্যা। আমাদের এখন টিটিএডিসির যে বডিটা আছে সেই বডিটার টোটাল সদস্য সংখ্যা কত? টোটাল সদস্য সংখ্যা 30 জন, 30 মেম্বার্স। টিটিএডিসিতে মোট 30 জন সদস্য আছেন, যার মধ্যে 2 জন সদস্য নমিনেটেড বাই গভর্নর। টিটিএডিসির মোট সদস্য সংখ্যা 30 জন, এর মধ্যে 2 জন সদস্য আছেন যারারে গভর্নর নমিনেট করেন। গভর্নর অফ দ্য স্টেট অ্যাপয়েন্টেড 2 মেম্বার অফ টিটিএডিসি। এবার টোটাল মেম্বার কত? 30। গভর্নর অ্যাপয়েন্ট করে কয়জন? 2 জন রে, বাঁচলো কত? 28। আউট অফ 28, 25 সিটস আর রিজার্ভড ফর এসটিস। 28টার মধ্যে 25টা সিট এসটির জন্য সংরক্ষিত থাকে এবং 3 সিটস আর ফর আদার্স and 3 সিটস আর রিজার্ভড ফর আদার্স। যদি তোমাদের জিজ্ঞাসা করে যে টিটিএডিসির যে গভর্নিং বডিটা আছে সেই বডির মোট সদস্য সংখ্যা কত? 30 জন। কতজনকে গভর্নর অ্যাপয়েন্ট করতে পারে? 2 জন। কতটা সিট এসটিদের জন্য রিজার্ভ? 25টা সিট। আদার্সের জন্য কতটা সিট রিজার্ভ? 3টা সিট। এবার আসো, এবার টিটিএডিসির যে গভর্নিং বডিটা আছে বা অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে এটা 2 ভাগে বিভক্ত হবে। কি কি? একটা লেজিসলেটিভ ব্রাঞ্চ, একটা হইছে লেজিসলেটিভ ব্রাঞ্চ, headed by chairman, and number 2 executive branch, executive branch headed by chief executive member। এবার দেখো টিটিএডিসির যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে এটা 2টা ভাগ। কি কি? একটা হচ্ছে লেজিসলেটিভ ব্রাঞ্চ, একটা হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ। লেজিসলেটিভ ব্রাঞ্চের পরিচালনা কে করেন? চেয়ারম্যান। এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চের পরিচালনা কে করেন? চিফ এক্সিকিউটিভ মেম্বার। এবার প্রশ্ন আসে যে চেয়ারম্যানের যে পোস্ট টিটিএডিসির, চেয়ারম্যান হিসেবে কাকে মনোনীত বা নির্বাচিত করা হয়? টিটিএডিসিতে যেই দল সংখ্যাগরিষ্ঠতা পায়, ফর এক্সাম্পল বর্তমানে টিটিএডিসি ক্ষমতাতে কে আছে? লোকাল পার্টি আমাদের তীব্রমথা টিটিএডিসিতে শাসন করে। এবার যে পার্টি টিটিএডিসিতে ক্ষমতা লাভ করে সেই পার্টির নির্বাচিত সদস্যরা কি করে? তাদের মধ্যের থেকে একজনরে চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্ট করে। প্রথম যে মিটিংটা বসে সেই প্রথম মিটিংয়ে তারা তাদের মধ্যে থেকে যে কোনো একজনরে চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্ট করে। চেয়ারম্যান ইলেক্টেড বাই দ্য majority of elected members means এডিসিতে যেই দল ক্ষমতা লাভ করে সেই দলের নির্বাচিত সদস্যরা তাদের প্রথম মিটিংয়ে
এডিসির চেয়ারম্যানকে নির্বাচিত করেন। এবার প্রশ্ন আসে চেয়ারম্যান কি কি কাজ করে। চেয়ারম্যানের প্রথম যে কাজটা করে, প্রতি 6 মাসে একবার এডিসির অধিবেশন কল করেন। চেয়ারম্যান সামন্স দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল সেশন ইন এভরি 6 মান্থ। চেয়ারম্যান summons the district council session in every 6 months. চেয়ারম্যান এডিসির যে গভর্নিং বডিটা আছে সেই বডির প্রতি 6 মাস পর পর একবার অধিবেশন ডাকেন এবং সেই অধিবেশনে আমাদের ত্রিপুরার বিধানসভার যিনি যেমন অধ্যক্ষ আছেন বা স্পিকার যারে কোয়া হয়, স্পিকার যেভাবে বিধানসভার কাজে পরিচালনা করেন সেমভাবে চেয়ারম্যানও এডিসির যে প্রতি 6 মাস পরে যে সেশনটা বসে সেই সেশনের কাজটাকে তিনি পরিচালনা করেন। The session of TTADC was the session of TTADC was headed by the chairman. চেয়ারম্যান কি করেন, TTADCর যে অধিবেশন আছেন সেই অধিবেশনকে ফলো করেন উনি প্রতি 6 মাস পরে পরে একবার, এবং সেই অধিবেশনের পরিচালনাও করেন চেয়ারম্যান। চলো এবার নেক্সট যে পার্টটা আমরা আসে এডিসির অফিস, বিভিন্ন অফিসগুলি। ফর এক্সাম্পল যেমন জোনাল ডেভেলপমেন্ট অফিস, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিস। এবার প্রশ্ন আসে প্রত্যেকটা অফিসের সংখ্যা কত, 1 বাই 1 সবগুলো আমি লেখা দিতেছি। ফার্স্ট জোনাল ডেভেলপমেন্ট অফিস, জোনাল ডেভেলপমেন্ট অফিস কত, 5টা। টিটিএডিসির জোনাল ডেভেলপমেন্ট অফিস কয়টা আছে, 5টা। নেক্সট সাব জোনাল ডেভেলপমেন্ট অফিস, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিস কয়টা, 38। নেক্সট ইঞ্জিনিয়ারিং ডিভিশন অফিস, ইঞ্জিনিয়ারিং ডিভিশন অফিস কয়টা আছে, 4টা। নেক্সট ইঞ্জিনিয়ারিং সাব ডিভিশন অফিস, ইঞ্জিনিয়ারিং সাব ডিভিশন অফিস কয়টা, 17টা। নাম্বার 5 স্কুল ইন্সপেক্টর অফিস, স্কুল ইন্সপেক্টর অফিস, স্কুল ইন্সপেক্টর অফিস কয়টা, 23, 23। নেক্সট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশন, ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশন কয়টা অফিস, 4। and last education sector office, education sector office কয়টা, 34টা। এবার দেখো এখন অবধি আমরা কি কি দেখলাম, এডিসি টিটিএডিসির যে বিভিন্ন অফিসগুলি সেখানে আমরা 7টা অফিস দেখলাম। কি কি, নাম্বার 1 জোনাল ডেভেলপমেন্ট অফিস কয়টা আছে, 5টা। নেক্সট সাব জোনাল ডেভেলপমেন্ট অফিস কয়টা আছে, 38টা। নাম্বার 3 ইঞ্জিনিয়ারিং ডিভিশন অফিস কয়টা, 4টা। নাম্বার 4 ইঞ্জিনিয়ারিং সাব ডিভিশন অফিস কয়টা, 17টা। নাম্বার 5 স্কুল ইন্সপেক্টর অফিস কয়টা, 23টা। নাম্বার 6 ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশন কয়টা, 4টা। অ্যান্ড নাম্বার 7 লাস্ট এডুকেশন সেক্টর অফিস কয়টা, 34। এবার এই 7টা অফিসের মধ্যে প্রথম যেটা আমরা আছে জোনাল ডেভেলপমেন্ট অফিস, সে জোনাল ডেভেলপমেন্ট অফিসে যে 5টা আছে, 5টা জোনাল ডেভেলপমেন্ট অফিসের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, কোন ডিস্ট্রিক্টে অবস্থিত তোমাদের জানা দরকার। চলো জোনাল ডেভেলপমেন্ট অফিসে নাম্বার 1 যেটা আসে ওয়েস্ট জোন, ওয়েস্ট জোন।
ওয়েস্ট জোনের অফিস কোথায়, জোনাল ডেভেলপমেন্ট অফিস কোথায়, খুমলুং। কোন ডিস্ট্রিক্ট, ওয়েস্ট ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। নাম্বার 2 সাউথ জোন, সাউথ জোন, সাউথ জোনের ডেভেলপমেন্ট অফিস কোথায়, বীরচন্দ্র মনু, বীরচন্দ্র মনু কোথায়, সাউথ জোনের জোনাল ডেভেলপমেন্ট অফিস কোথায়, বীরচন্দ্র মনু। কোন ডিস্ট্রিক্ট, সাউথ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা। নাম্বার 3 গন্ডাছড়া জোন, গন্ডাছড়া জোন। এবার গন্ডাছড়া জোনের জোনাল অফিস কোথায়, গন্ডাছড়াতে, গন্ডাছড়া। কোন ডিস্ট্রিক্ট, ধলাই। নাম্বার 4 নর্থ জোন, নর্থ জোনের অফিস কোনখানে, মাছমারা, কোনখানে, মাছমারা। কোন ডিস্ট্রিক্ট, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। অ্যান্ড লাস্ট ধলাই জোন, ধলাই জোন, ধলাই জোনের অফিস কোনখানে, মনুঘাট, মনুঘাট। কোন ডিস্ট্রিক্ট, ধলাই ত্রিপুরা। এবার দেখো এডিসির যে 7টা অফিস তোমাদের আমি একটু আগে লেখালাম, 7টা অফিসের মধ্যে নাম্বার 1 যেটা জোনাল ডেভেলপমেন্ট অফিস কয়টা আছে, 5টা। এবার সেই 5টা জোনাল ডেভেলপমেন্ট অফিস কোথায় কোথায়, নাম্বার 1 ওয়েস্ট জোনের যেটা সেটা হচ্ছে খুমলুং, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। নাম্বার 2 সাউথ জোন, বীরচন্দ্র মনু, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। নাম্বার 3 গন্ডাছড়া, গন্ডাছড়াতে, ধলাই ত্রিপুরা ডিস্ট্রিক্ট। নাম্বার 4 নর্থ জোন, মাছমারা, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। অ্যান্ড লাস্ট ধলাই জোন, মনুঘাট, ধলাই ত্রিপুরা ডিস্ট্রিক্ট। এবার লাস্ট যে একটা জিনিস তোমরা যেটা জেনে রাখা দরকার যে এডিসিতে টোটাল ভিলেজ কাউন্সিলের সংখ্যা কত, 527 ভিলেজ কাউন্সিল। টিটিএডিসিতে ভিলেজ কাউন্সিল কতটা আছে, 527, 527টা ভিলেজ কাউন্সিল রয়েছে টিটিএডিসির আন্ডারে। চলো আজকের ক্লাস এতটুকুই, আশা করি তোমরা সবাই ভালো লাগারই কথা। আজকের জন্য এতটুকু, নেক্সট দিন তোমরা নতুন টপিকের উপর আরেকটা ক্লাস আসবে।